রাত গভীর, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। নীরবতা যেন বৃষ্টির নিজস্ব সুরে কথা বলছে। সেই অন্ধকার ঠান্ডা রাতে এক অজানা ছেলে বৃষ্টিতে ভিজে সেই গলিতে পৌঁছালো, যেখানে প্রতিটা দরজা বন্ধ, প্রতিটা জানালা নীরব, প্রতিটি ছায়া যেন এক অজানা আতঙ্কে কুঁকড়েছিল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার পা টলছিল, চোখে ছিল ভয়, আর হৃদয়ে এক চিলতে আশা যে হয়তো কেউ তাকে মাত্র কিছুক্ষণের জন্য আশ্রয় দেবে। ঠিক তখনই সে দেখল একটি বাড়ির দরজার কাছে মৃদু আলো জ্বলছে, যেন কাউকে কাছে ডাকছে। সে সাহস সঞ্চয় করে সেই দরজায় কড়া নাড়ল। ভিতরে একটি মেয়ে একা ছিল। সেও এই রাতের মতো নীরব, কিন্তু তার নীরবতার মধ্যে ছিল দয়া, সহমর্মিতা এবং মানুষের সেই উষ্ণতা যা কোনো ঠান্ডায় জমে যাওয়া হৃদয়কেও সুরক্ষিত অনুভব করাতে পারত। সে দরজা খুলল এবং সামনে দাঁড়ানো সেই অজানা ছেলেটিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। বৃষ্টিতে ভেজা, কাঁপতে থাকা ছেলেটি যেন জীবন তাকে কোথাও ঠাঁই দেয়নি, কিন্তু সে এক মুহূর্ত না ভেবে তাকে তার দরজায় আশ্রয় দিল। হয়তো সে জানত না যে দয়ার সেই ছোট্ট মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে। হয়তো সে এটাও জানত না যে এই দরজার চৌকাঠে দাঁড়ানো ছেলেটি কেবল একজন পথিক নয়, বরং তার ভাগ্যের সেই মোড়, যাকে ঈশ্বর স্বয়ং সেই রাতে তার পথে পাঠিয়েছিলেন। সেই রাত শুধু বৃষ্টির ছিল না, সেই রাত ছিল দুটি জীবন বদলে যাওয়ার। সেই দরজার ভেতরে পা রাখতেই এমন কিছু শুরু হলো যা দুজনের জীবনকে এক নতুন দিশা দিল। সেই রাতের পর সেই মেয়েটি আর আগের মতো রইল না, আর না সেই ছেলেটি যার চোখে প্রথমবারের মতো কোনো ছাদের শান্তি নেমে এসেছিল। বন্ধুরা, হৃদয় ছুঁয়ে যাওয়া এই সত্য ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং তার আগে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও আপনার শহরের নাম লিখতে একদম ভুলবেন না। বন্ধুরা, এই গল্পটি আসামের রাজধানী দিসপুর জেলার গুয়াহাটির। রাতের নীরবতা এত গভীর ছিল যেন আকাশ নিজেই কোনো অজানা উদ্বেগে ডুবে গিয়েছিল। কালো মেঘের বোঝা নিচে ঝুঁকেছিল এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেন তারা পৃথিবীতে ভেঙে পড়বে। ঠান্ডা বাতাস জানালার ফাটল দিয়ে ভেতরে ঢুকে ঘরকে আরও শীতল করে তুলছিল। হঠাৎ আকাশে বিদ্যুতের তীব্র ঝলকানি হলো এবং এক মুহূর্তের জন্য পুরো ঘর সাদা আলোয় স্নান করে উঠল। সেই মুহূর্তে ঘরের কোণে রাখা একটি ছোট লণ্ঠনের শিখা আরও কাঁপতে শুরু করল, যেন সে ওই রাতের দমবন্ধ ভাব অনুভব করছিল। সেই আবছা আলোতে বিছানায় শুয়ে থাকা চিত্রা পাশ ফিরে চোখ খুলল। ঘুম ভাঙলেও তার কারণ কোনো সাধারণ আওয়াজ ছিল না, যেন কোনো অজ্ঞাত অনুভূতি তার হৃদয়কে ছুঁয়ে গেল। কোনো অদেখা ডাক তাকে ডেকেছিল। তার ভেতরে সামান্য ভয় জাগল এবং সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। যখন সে বাইরে উকি মারল, তার নিঃশ্বাস সেখানেই থেমে গেল। একটানা বৃষ্টিতে তার ঘরের দরজার কাছে একটি ছেলে গুটিয়ে বসেছিল। তার পুরো শরীর ভিজে ঠান্ডায় কাঁপছিল। একটি পুরনো ভেজা কম্বল তার শরীরের সাথে লেপটেছিল, কিন্তু ঠান্ডা এত তীব্র ছিল যে সেই কম্বলও তার জন্য কোনো কাপড়ের মতো ব্যর্থ প্রমাণিত হচ্ছিল। সেই ছেলেটির চোখে কোনো ভয় ছিল না, সেগুলোতে কেবল এক ক্লান্ত, শান্ত নীরবতা ছিল, যেন সে সারা রাত ধরে জীবনের আঘাতের সাথে লড়তে লড়তে এখন কোথাও বসার শক্তিও হারিয়ে ফেলেছে। চিত্রার বুক জোরে ধড়কে উঠল। এত রাতে তার দরজায় একজন অপরিচিত? কে হতে পারে সে? কেনই বা এসেছে? কিন্তু সেই মুহূর্তেই তার ভেতরের মানবতা ভয়ের স্তরকে পেছনে ঠেলে দিল। ভয় ধীরে ধীরে গলে গিয়ে দয়ায় রূপান্তরিত হতে শুরু করল। সে সাহস সঞ্চয় করল, দরজা ধীরে ধীরে খুলল এবং নরম আওয়াজে জিজ্ঞেস করল, কে তুমি? ছেলেটি মাথা নিচু করে উত্তর দিল, আমার নাম মোহন। রাস্তায় আমার বাইক পাংচার হয়ে গিয়েছে। এত রাতে কোনো সাহায্য পাইনি, শুধু একটি রাত কাটাতে চাইলে আমি বাইরে বারান্দাতেই বসে থাকব। যদি সম্ভব হয় শুধু একটু কম্বল বা শুকনো কাঠ দিন, যাতে ঠান্ডা থেকে বাঁচতে পারি। চিত্রা চুপ রইল। তার ভেতরে ভয় আর দয়া দুজনেই একে অপরের সাথে সংগ্রাম করছিল। একদিকে রাতের নীরবতা, একজন অপরিচিত এবং একা ঘর, আর অন্যদিকে মোহনের কাঁপতে থাকা অবস্থা, যা যে কাউকে মানবতার দিকে ফিরিয়ে দিত। সে চাইলেও তাকে উপেক্ষা করতে পারছিল না, তাকে ভয় দেখাতে পারছিল না। তার ভেতরের মানবিক স্পর্শ তার সাহস হচ্ছিল। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে কাঠ আর কম্বল এনে দিচ্ছি। মোহন মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখে হালকা স্বস্তি ঝলসে উঠল। হয়তো সে নিজেও বিশ্বাস করতে পারছিল না যে এই শীতল নির্মম রাতে কেউ তার কথা শুনবে।
কেউ তাকে সাহায্য করবে। সেই মুহূর্তে সে প্রথমবারের মতো অনুভব করল যে পৃথিবীতে এখনও এমন হৃদয় আছে যারা কোনো স্বার্থ ছাড়াই একজন অপরিচিতকে উষ্ণতা দিতে পারে। চিত্রা ভেতরে গেল এবং কিছুক্ষণ পর কাঠের একটি ছোট আঁটি এবং একটি পুরনো কম্বল নিয়ে ফিরে এলো। সে কিছু না বলে সবকিছু দরজার কাছে রাখল এবং সাথে সাথেই দরজা বন্ধ করে দিল, যেন নিজেকে বোঝাচ্ছিল যে সে যতটা সাহায্য করার দরকার ততটা করে ফেলেছে। বাইরে দাঁড়ানো মোহন কাঁপতে থাকা হাতে কাঠ জ্বালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু ঠান্ডা বাতাস এত তীব্র ছিল যে আগুনের ছোট্ট শিখা বারবার নিভে যাচ্ছিল। তার ওপর বৃষ্টিতে ভেজা কম্বল তার চামড়ার সাথে লেপ্টে তাকে আরও বেশি ঠান্ডার দিকে ঠেলে দিচ্ছিল। বাড়তে থাকা শীত তার শরীরকে আঁকড়ে ধরছিল, আর আগুনের নিভে যাওয়া শিখা যেন তার সাহসকেও নিভিয়ে দিচ্ছিল। সে আগুনের কাছে নিজেকে ঘেঁষাত, কিন্তু বাতাস আর ঠান্ডা তার প্রতিটি চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। রাত প্রায় 10টা বেজে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ আরও একবার আকাশে তীব্র বিদ্যুৎ চমকালো এবং তার আলো ঘরে ছড়িয়ে পড়তেই চিত্রার ঘুম যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার বুক কেঁপে উঠল। এক মুহূর্তেই তার বাইরে বসে থাকা মোহনের কথা মনে পড়ল। এই হাড় কাঁপানো ঠান্ডা, বৃষ্টি আর তীব্র বাতাসে সে কিভাবে বসে থাকবে? তার ভেতরে অস্থিরতা শুরু হলো। ভয় পাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু মানবতা তার থেকে অনেক জোরে কথা বলছিল। তার মনে হলো যে বাইরের এই নীরবতা কারো প্রাণ নিতে পারে। সে গভীর শ্বাস নিয়ে নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ করল এবং তারপর ধীরে ধীরে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথেই ভেতরে দৃশ্য দেখে তার বুক চিড়ে গেল। মোহন মাটিতেই গুটিয়ে বসেছিল। ঠান্ডায় তার মুখ হালকা নীল হয়ে গিয়েছিল, দাঁত ক্রমাগত বাজছিল এবং তার শরীর ভেজা কম্বলের সাথে অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল। এই দৃশ্য দেখে চিত্রার চোখ আর্দ্র হয়ে গেল। তার ভেতরের দয়া কোনো নিয়ম মানছিল না। সে এক মুহূর্ত দেরি না করে বলল, ভেতরে এসো, না হলে সত্যি অসুস্থ হয়ে পড়বে। ভয় পেও না, এখন আমার তোমাকে বিশ্বাস হচ্ছে। মোহন মাথা তোলার চেষ্টা করল। ঠোঁট ঠান্ডায় খুব কাঁপছিল। আওয়াজ এত দুর্বল ছিল যে প্রতিটি শব্দ যেন গলার ভেতরেই আটকে যাচ্ছিল। না, আমি বাইরেই ঠিক আছি, আপনার অসুবিধা হবে। তার কথা অসম্পূর্ণই রইল, কারণ এবার চিত্রার আওয়াজে এক অন্যরকম দৃঢ়তা ছিল, যেন সে নিজেকেও সাহস যোগাচ্ছিল। যদি জেদ করো তাহলে অসুস্থতাকে ডাকবে। আমি একা ঠিকই, কিন্তু মানবতাকে এভাবে উপেক্ষা করতে পারি না। ভেতরে এসো শুধু। মোহন দ্বিধা করতে করতে নিজেকে ওঠালো। তার পা টল ছিল, কিন্তু চিত্রার আওয়াজ এবং তার বিশ্বাস তাকে দরজার চৌখাট পার করিয়ে দিল। ঘরে প্রবেশ করতেই সে হালকা উষ্ণতা অনুভব করল, যেন ঠান্ডায় জমে যাওয়া হাড়ে প্রথমবারের মতো কোনো স্বস্তির ঢেউ বয়ে গেল। বৃষ্টির নির্মম রাতের মধ্যে সেই ছোট্ট ঘরের উষ্ণতা তার জন্য কোনো নিরাপদ আশ্রয়ের মতো অনুভব হচ্ছিল, যেন সে প্রথমবারের মতো কোনো অচেনা জায়গায়ও আপনত্ব খুঁজে পেয়েছিল। চিত্রা সাথে সাথেই দরজা বন্ধ করল এবং আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলতেই সে কিছুক্ষণের জন্য একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সেই কাঠের দরজার আড়ালে লুকিয়ে থাকা কোনো পুরনো স্মৃতি তার বুকের ওপর হাত রেখে দাঁড়িয়ে গিয়েছিল। চোখে এক মুহূর্তের জন্য ব্যথার হালকা ছায়া ফুটে উঠল, যা ঘরের শান্তিকে আরও ভারী করে তুলল। তারপর সে ধীরে ধীরে একটি শুকনো সোয়েটার এবং একটি পাজামা বের করে মোহনের দিকে ফিরে এলো। তার আওয়াজ মৃদু ছিল, কিন্তু তাতে এমন একটি সত্য ছিল যা অনুভব করতে কারও দেরি হলো না। এগুলো আমার স্বামীর কাপড়, এখন তিনি এখানে নেই, তুমি এটা পরে নাও, না হলে ঠান্ডা আরও বাড়বে। মোহন সেই একটি বাক্যে লুকিয়ে থাকা ভাবটি পড়ে নিল। সে কিছুক্ষণের জন্য চুপ রইল। তার চোখে লজ্জা, ভয়, কৃতজ্ঞতা এবং এক অনবদ্য ব্যথা সব মিশেছিল। সে ধীরে ধীরে ভেজা কাপড়গুলো নামালো এবং নতুন কাপড় পরতে শুরু করল। বাইরে আসার পর তার মুখে ঠান্ডা রাতে প্রথমবারের মতো স্বস্তির এক নরম স্তর নেমে এসেছিল, যেন কেউ শুধু কাপড়ই নয়, বরং একটি সুরক্ষিত দেয়াল, একটি বিশ্বাস এবং একটু আপনত্বও দিয়েছিল। চিত্রা চারপাইয়ের দিকে ইশারা করে শান্ত স্বরে বলল, এখানে শুয়ে পড়ো, সকাল হতেই বেরিয়ে যেও। তার কথায় কোনো কঠোরতা ছিল না, তাতে ছিল এক সহজ, সরল এবং শান্তি দেওয়ার মতো উষ্ণতা, যা মোহনের মতো অপরিচিতকেও আপনত্বের অনুভূতি দিচ্ছিল। মোহন চারপাইয়ের দিকে তাকালো এবং তারপর দ্বিধাঘরা আওয়াজে বলল, আপনি এটার ওপর শুয়ে পড়ুন, আমি কোনো এক কোণে বসে যাব। তার আওয়াজে আদর, সংকোচ এবং সেই ঘরের মর্যাদার প্রতি সম্মান ছিল। সে নিজেকে কোনোভাবেই ভারী করতে চাইছিল না। চিত্রা হালকা হাসির সাথে বলল, ঘরে আর বিছানা নেই, আর এত ঠান্ডায় বসে থাকা মানে জ্বরকে আমন্ত্রণ জানানো। শুয়ে পড়ো, আমি চেয়ারে বসে যাব। তার শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে মানবতার এমন নরম উষ্ণতা ছিল যে মোহন আর কিছুই বলতে পারল না। সে চুপচাপ চারপাইয়ের উপর শুয়ে পড়ল। হয়তো অনেক দিন পর তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল,
এমন একটি হাসি যাতে স্বস্তিও ছিল এবং গভীর কৃতজ্ঞতাও। কিছুক্ষণ পর চিত্রা রান্নাঘরে গেল এবং 2টি গরম চা বানিয়ে ফিরে এলো। চায়ের ভাব ঘরে ছড়িয়ে পড়তেই ঠান্ডা রাতের কঠোরতা যেন একটু গলে গেল। মোহন কাপ হাতে নিল এবং সেটির দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই হচ্ছিল না যে কোনো অচেনা ঘরে তাকে এত উষ্ণতা পেতে হতে পারে। তারপর সে অবাক স্বরে জিজ্ঞেস করল, আপনি নিজেই বললেন যে আপনার ভয় লাগে, তবু আমার জন্য এত সব কেন করছেন? চিত্রা তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে এক গভীর শান্ত সত্য ছিল, যেন সেই চোখে অনেক অনবদ্য ব্যথা লুকিয়েছিল এবং সেই ব্যথাগুলোই তাকে অন্যদের ব্যথা অনুভব করার শক্তি দিয়েছিল। সে ধীরে ধীরে বলল, কখনো কখনো একা থাকতে থাকতে ভয় কমে যায়, মানুষের ব্যথা আরও বড় মনে হয়। তার স্বরে এমন একটি নীরবতা ছিল যা শোনা না গেলেও ভেতর পর্যন্ত অনুভব হতো। এমন একটি নীরবতা যার মধ্যে অনেক গল্প চাপা পড়েছিল, এমন ব্যথা যা সে হয়তো কখনো কারো সাথে ভাগ করেনি। দুজনেই চায়ের মৃদু চুমুক নিতে থাকল এবং ঘরে এক সৌম্য নীরবতা ছড়িয়ে পড়ল। এমন একটি নীরবতা যা ভারাক্রান্ত ছিল না, বরং 2 অপরিচিতের মধ্যে বিশ্বাসের একটি নাজুক কিন্তু শক্তিশালী বন্ধন বুনছিল। বাইরে বৃষ্টি তখনও নির্মম ছিল, কিন্তু ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি জন্ম নিয়েছিল, যেন ভাগ্য নিজেই তার পরবর্তী গল্প লিখতে বসে গিয়েছিল। কিছুক্ষণ পর চিত্রা সাহস সঞ্চয় করল এবং মৃদুস্বরে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিলেন এত রাতে? মোহন গভীর শ্বাস নিল, যেন প্রতিটি শব্দ বলার আগে নিজের ভেতরে জমে থাকা ব্যথা এবং ক্লান্তি একটু হালকা করে নিচ্ছিল। দিদির বাড়ি থেকে ফিরছিলাম, সে মৃদু আওয়াজে বলল। জামাইবাবু বাইক চেয়েছিলেন, রাস্তায় পাংচার হয়ে গেল, পকেটে টাকা শেষ, না পেট্রোল ভরাতে পেরেছি না কোনো সাহায্য পেয়েছি। চিত্রা তার কথাগুলো অনুভব করছিল, তার কথায় লুকিয়ে থাকা ভয়, অপারগতা, ক্লান্তি এবং সেই অনবদ্য অসহায়তা যা যে কাউকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। সে তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং একটু নরমভাবে জিজ্ঞেস করল, মা বাবা কোথায় থাকেন তোমার? মোহনের চোখ ভরে এলো। তার মনে হলো যেন সে তার হৃদয়ের সবচেয়ে নাজুক অংশটি খুলে দিচ্ছে। গ্রামে, গুয়াহাটির কাছে, সে ধীরে ধীরে বলল। জড়িবুটি এনে বিক্রি করেন, দিন গুজরান শুধু যেমন তেমন চলে যায়। আমিও সেই কাজই করতাম, কিন্তু পড়াশোনা পুরো করার পর অন্য কিছু করতে চাই, এমন কিছু যা আমার ভাগ্য বদলে দেবে। তার প্রতিটি শব্দে এক ক্লান্ত আশা ছিল, এমন আশা যা অনেকবার ভেঙেছিল, নামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও নিভে যাওয়ার আগে শেষ শিখার মতো দাঁড়িয়েছিল। চিত্রা তার দিকে এক কোমল হাসির সাথে দেখল এবং বলল, স্বপ্ন দেখা খারাপ কিছু নয়, স্বপ্নই তো মানুষকে এগিয়ে যাওয়ার সাহস দেয়। তার কথায় এক শান্তি ছিল, যেন সেও কখনো ভাঙা স্বপ্নের মাঝে নিজের সাহস খুঁজেছিল। মোহন তার চোখ পড়ার চেষ্টা করতে থাকল এবং তারপর দ্বিধা করতে করতে জিজ্ঞেস করল, আর আপনি একা কেন থাকেন এই বাড়িতে? এই প্রশ্নটি যেন ঘরের উষ্ণতাকে হঠাৎ এক মুহূর্তে স্থির করে দিল। চিত্রার মুখ কিছুক্ষণের জন্য শক্ত হয়ে গেল। তার চোখে এক অনবদ্য কষ্ট ভরে উঠল, এমন কিছু যা সে প্রায়শই শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে ঢেকে দিত। সে চোখ নামিয়ে নিল, যেন তার গল্প বলার আগে নিজেকে সামলাচ্ছিল। ধীরে ধীরে সে বলল, এই ঘরটি কখনো আমার দ্বিধার ছিল, এখন শুধু আমার স্মৃতির। তার আওয়াজে এমন একটি শূন্যতা ছিল যা শুনে মোহনও চুপ হয়ে গেল। সেই শূন্যতায় অতীতের এক আবছা ছায়া ছিল যা আজও তার হৃদয়ের দরজায় কড়া নাড়ত। চিত্রা আরও বলল, বিয়ে তো হয়েছিল, কিন্তু যাকে বিয়ে করেছিলাম সে কয়েক বছর পর আমাকে ছেড়ে চলে গেল অন্য কারো সাথে। শব্দগুলো খুব কম ছিল, কিন্তু প্রতিটি শব্দের পেছনে গভীর ক্ষত লুকিয়েছিল, এমন ক্ষত যা সময় হয়তো ভরানোর চেষ্টা করেছিল, কিন্তু তার জ্বালা আজও নিঃশ্বাসের মাঝে কোথাও জীবিত ছিল। মোহনের চোখে নীরব সংবেদনশীলতা নেমে এলো। সে কোনো প্রশ্ন করল না, কোনো প্রতিক্রিয়া দিল না, শুধু নিজের ভেতরে সেই ব্যথা অনুভব করল যা সেই মেয়েটি এত সহজে লুকিয়ে রেখেছিল। চিত্রা নিজের উদাসীনতাকে হালকা হাসিতে লোকানোর চেষ্টা করল এবং বলল, এখন স্কুলে পড়াই, বাচ্চাদের সরলতাই আমাকে জীবনের সাথে যুক্ত রাখে। তার মুখে এক কোমল আলো ফিরে এলো। হয়তো সেই বাচ্চারাই তার জগতের সেই ছোট্ট আলো ছিল যা ভেঙে যাবার হৃদয়কে ধরে রাখত। মোহন তার চোখের দিকে গভীরভাবে তাকালো এবং মৃদুস্বরে বলল, আপনি
খুব সাহসী। চিত্রা হালকা হাসির সাথে বলল, সাহস তো তখন করতে হয় যখন অন্য কোনো রাস্তা না থাকে। তার কথায় এক শান্ত সত্য লুকিয়েছিল। জীবন তাকে বাধ্য করেছিল শক্তিশালী হতে, ভেতরে যতই ভাঙন থাক না কেন। ঘরে এখন ঠান্ডার কাঁপুনি কমে গিয়েছিল এবং অনুভূতির উষ্ণতা বাড়তে শুরু করেছিল। বাইরে বৃষ্টি তখনও একটানা পড়ছিল, কিন্তু ভেতরে দুই অপরিচিতের মাঝের দেওয়ালগুলো যেন বৃষ্টির ফোঁটার সাথে ধীরে ধীরে গলে যাচ্ছিল। এই রাত শুধু বৃষ্টির ছিল না, এই রাত ছিল বিশ্বাসের প্রথম রাত। সেই রাত যখন দুটি অচেনা হৃদয়ের মধ্যে এমন একটি সম্পর্ক জন্ম নিতে শুরু করেছিল যাকে ভাগ্য হয়তো অনেক আগেই লিখে দিয়েছিল। মোহন ধীরে ধীরে তার মাথা উপরে ওঠালো, যেন সে প্রথমবারের মতো কারো সামনে তার ভেতরের আগুন এবং তার ভেতরের ভাঙন প্রকাশ করতে পারছিল। চিত্রার চোখে আর্দ্রতা ছিল, কিন্তু সেই আর্দ্রতার পেছনে এক শান্তিও ছিল। অনেক সময় পর কেউ তাকে বোঝার চেষ্টা করছিল, কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া, কোনো বোঝা ছাড়া। চারপাইয়ের ওপর দুজনের মাঝে তখনও সেই দূরত্ব ছিল যা দুজনেই নিজে তৈরি করেছিল, কিন্তু সেই দূরত্বে আজ এক অনবদ্য বিশ্বাস জন্ম নিয়েছিল। বাতাসে ঠান্ডা অবশ্যই ছিল, কিন্তু তাদের হৃদয়ের মাঝে অনুভূতির উষ্ণতা ছড়িয়ে পড়তে শুরু করেছিল ধীরে ধীরে, ঠিক বৃষ্টির ফোঁটার মতো, যা ছাদে পড়েও ভেতর পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজে নেয়। কিছুক্ষণ পর মোহন চুপ রইল। তারপর সে খুব মৃদুস্বরে বলল, আপনি জানেন, যখন আপনি দরজা খুলেছিলেন সেই রাতে, তখন আমার মনে হয়েছিল যে হয়তো আজ আমার জীবন বদলে যাবে। জানি না কেন মনে হলো আপনার মধ্যে এমন কোনো আপনত্ব আছে যা আমি আর কোথাও পাইনি। এই কথায় চিত্রা চমকে উঠল না, বরং শুধু তার দিকে তাকাতে থাকল, এমন একটি দৃষ্টিতে যেখানে ভয় কম ছিল এবং বোঝাপড়া বেশি। সে ধীরে ধীরে বলল, যখন আপনি দরজায় দাঁড়িয়ে আমার কাছে জল চেয়েছিলেন, তখনও আমার এমনটাই মনে হয়েছিল, যেন কেউ বহু বছর পর আমার একাকিত্বের দরজায় কড়া নেড়েছে। মোহন হালকা হাসি চেপে গেল। অদ্ভুত, তাই না? দুজন মানুষ একেবারে অচেনা, এক রাতেই একে অপরের কত কাছে চলে আসে। বাইরে হঠাৎ বিদ্যুৎ চমকালো, তার আলোতে কিছুক্ষণের জন্য দুজনের মুখ দেখা গেল, দুটি মুখ যারা অনেক কষ্ট সহ্য করেছিল, কিন্তু সেই মুহূর্তে দুজনের ভেতরে আশার হালকা শিখা জ্বলে উঠেছিল। চিত্রা নিজেকে একটু সামলে নিয়ে বলল, দেখুন, আমি সম্পর্কে সহজে বিশ্বাস করি না, কারণ যখন একবার হৃদয় ভেঙে যায় তখন প্রতিটি পদক্ষেপে ভয় লাগে। মোহন মাথা নিচু করে মৃদুস্বরে বলল, আমি বুঝতে পারি, এবং আমি চাইও না যে আপনি এখনই আমাকে বিশ্বাস করুন। শুধু এতটুকু চাই যে আপনার জীবনে যদি কোনো রূপে আমি একটু আলো হতে পারি, তাহলে আমি খুশি হব। এই কথা শুনে চিত্রার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। সে কখনো ভাবেনি যে কোনো রাতে একজন অচেনা ছেলে তার হৃদয়ের দেয়ালে এত সহজে কড়া নাড়বে। কিছুক্ষণ দুজনেই চুপ রইল, শুধু বৃষ্টির আওয়াজ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর চিত্রা মৃদুস্বরে বলল, মোহন, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকত, তাহলে হয়তো আজও আমি কাউকে আমার ঘরে আসতে দিতাম না, কিন্তু তুমি না জানি কিভাবে তোমার সত্যতা দিয়ে আমার ভয় কমিয়ে দিয়েছ। মোহনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আপনি আমাকে বিশ্বাস করলেন, শুধু সেটাই আমার জন্য অনেক। ঘরে এমন এক নীরবতা নেমে এলো যা অস্বস্তিকর ছিল না, বরং খুবই শান্তি দেওয়ার মতো ছিল, যেন দুজনের হৃদয়ের মধ্যে কোনো অনবদ্য চুক্তি হয়ে গিয়েছিল। একটি চুক্তি যাতে কোনো চাপ ছিল না, কোনো আশা ছিল না, শুধু একে অপরের ব্যথা বোঝার ইচ্ছে ছিল। চিত্রা তার চাদরের কিনারা একটু টেনে মোহনের দিকে বাড়িয়ে দিল। যদি ঠান্ডা লাগে তাহলে এটা গায়ে দিয়ে নিও, রাত এখনো লম্বা। মোহন চাদরটি স্পর্শ করল না, শুধু হালকা হেসে বলল, আপনার লাগবে, আপনি রাখুন। এই কথাটি অন্য কেউ বললে হয়তো স্বাভাবিক লাগত, কিন্তু সেই মুহূর্তে তার প্রতিটি শব্দে এত সত্যতা ছিল যে চিত্রার হৃদয় হালকা কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, মোহন, তুমি খুব আলাদা মোহন, খুব আলাদা। মোহন তার চোখের দিকে তাকিয়ে বলল, হয়তো সেই জন্যই, কারণ আপনার মতো মানবতা আমি কোথাও দেখিনি। চিত্রার চোখের পাতা থেকে ঝরে পড়া আর্দ্রতা এবার শুকিয়ে যাচ্ছিল। তার চোখে প্রথমবারের মতো একটি প্রশ্ন ঝলসে উঠল। এই রাত কি সত্যিই তার জীবনের থেমে থাকা গল্পের নতুন অধ্যায় হতে পারে? বাইরে বৃষ্টি থামতে শুরু করেছিল, কিন্তু ভেতরে দুটি হৃদয়ের স্পন্দন এক নতুন বৃষ্টির শুরু করছিল। এমন একটি বৃষ্টি যাতে ব্যথা ধুয়ে যায় এবং বিশ্বাস জন্ম নেয়। ঘরের আবছা আলোতে বসে থাকা দুজনের কেউই অনুভব করল না যে কখন রাত তাদের সাথে কথা বলতে শুরু করল এবং কখন তাদের শব্দ একে অপরের নীরবতাকে পূর্ণ করতে লাগল। মোহনের চোখে তখনও সেই কোমল সংবেদনশীলতা ছিল,
এমন একটি সংবেদনশীলতা যাতে কোনো বোঝা ছিল না, কোনো প্রত্যাশা ছিল না, শুধু এক অনবদ্য বোঝাপড়া যা কোনো শব্দ না করেই কোনো ভেঙে যাওয়া হৃদয়কে সমর্থন জুগিয়ে দেয়। চিত্রার আওয়াজে এখন কোনো কম্পন ছিল না, শুধু একটি ক্লান্তি ছিল, বছরের পর বছরের, যা হয়তো আজ প্রথমবারের মতো হালকা হয়েছিল। সে ধীরে ধীরে বলল, আমি কখনো ভাবিনি যে কোনো অপরিচিতের সাথে এভাবে মন খুলে কথা বলতে পারব, কিন্তু তুমি শুনে নাও, না থামিয়ে, বিচার না করে। এটা আমার জন্য নতুন। মোহন তার দিকে তাকিয়ে খুব সহজ স্বরে বলল, ভাগ্য কখনো কখনো অদ্ভুত কাজ করে। দুটি এমন মানুষকে এক ছাদের নিচে নিয়ে আসে যারা হয়তো নিজেরাও জানে না যে তাদের একে অপরের প্রয়োজন। এই কথা শুনে চিত্রা তার চোখ একটু নামালো। সেই নামানো চোখের পেছনে এক হালকা লজ্জা, এক নাজুক ভয় এবং এক অনবদ্য আশা লুকিয়েছিল। সেই আশা যা এখনো শব্দে রূপান্তরিত হয়নি, কিন্তু তার নিঃশ্বাসে কোথাও গভীরভাবে বসতি স্থাপন করেছিল। তাদের মধ্যে ছড়িয়ে থাকা নীরবতা ভারাক্রান্ত ছিল না, বরং এমন শান্ত ছিল যাতে হৃদয়ের আওয়াজ সহজেই শোনা যেত। চিত্রা জানালার দিকে তাকালো। বৃষ্টি এখন একটু ধীরে পড়ছিল, কিন্তু তার ফোঁটাগুলো এখনও টিনের ছাদে একটি তালের মতো পড়ছিল, যেন সে দুজনের স্পন্দনের সাথে তাল মেলাচ্ছিল। সে মৃদুস্বরে বলল, জানো, কখনো কখনো মনে হয় যে আমি বাইরে থেকে যতটা মজবুত দেখাই, ভেতরে ততটাই ভাঙা। মোহন সাথে সাথে কিছু বলল না, শুধু তার পাশের বাতাস কিছুটা নরম লাগছিল। কিছুক্ষণ পর তার মৃদু আওয়াজ প্রতিধ্বনিত হল, ভেঙে যাওয়া মানুষই সবচেয়ে বেশি আলো সংগ্রহ করে, কারণ তারা জানে অন্ধকার কেমন হয়। আপনিও এমন আলো, চিত্রা। তার শব্দে কোনো কৃত্রিমতা ছিল না, শুধু সত্য যা চিত্রার হৃদয়ে এক উষ্ণতার মতো প্রভাব ফেলল। সে প্রথমবারের মতো অনুভব করল যে হয়তো তার ভেতরে যত ছাই জমে আছে তার মধ্যে কোথাও না কোথাও এখনও স্ফুলিঙ্গ বাকি আছে। ধীরে ধীরে কথা আবার চলতে শুরু করল। চিত্রা মোহনকে জিজ্ঞেস করল যে তার শৈশব কেমন ছিল। সেও কি কখনো কারোর সাথে তার মনের কথা বলতো? মোহন হালকার হেসে বলল, আমি তো সবসময় চুপই থাকতাম। ঘরে পরিস্থিতি এমন ছিল যে কারো শোনার সময়ই হতো না, তাই মনে যা কিছু জমা হতে থাকলো তা শুধু চাপা করতে থাকল। চিত্রা তার চোখে উকি মেরে বলল, আর আজও কি সব চেপে রাখো? মোহন একটি লম্বা শ্বাস নিল। আজ হয়তো না, আজ প্রথমবারের মতো মনে হচ্ছে যে যা মনে আছে তা বলতে পারি। হয়তো এই জন্য যে প্রথমবারের মতো কেউ সত্যি শুনছে। তার এই কথা চিত্রাকে কোথাও গভীরে ছুঁয়ে গেল। সে হাসল, এমন একটি হাসি যা বহু বছরের নীরবতা থেকে বেরিয়ে এসেছিল, এবং মোহনের হৃদয়ে এক অদ্ভুত প্রতিধ্বনি ছেড়ে গেল। ঘরে না কোনো ঝগড়া ছিল, না কোনো প্রশ্নের বোঝা, শুধু দুজন মানুষ ছিল যারা নিজেদের কষ্টের স্তরগুলো খুলছিল এবং সেই স্তরের নিচে লুকিয়ে থাকা নরম অংশগুলোকে একে অপরের সামনে আসতে দিচ্ছিল। সময় যেন থেমে গিয়েছিল, অথবা হয়তো চলছিল, কিন্তু খুব ধীরে, এত ধীরে যে প্রতিটি মুহূর্ত দুজনের হৃদয়ে এক নতুন আর্দ্রতা ছেড়ে যাচ্ছিল। এমন একটি আর্দ্রতা যাতে ব্যথাও ছিল এবং নতুন শুরুর গন্ধ। বৃষ্টি তখনও বাইরে পড়ছিল, কিন্তু ঘরের ভেতরে দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছিল তার ফোঁটাগুলো কোথাও বেশি নরম, বেশি গরম এবং বেশি গভীর ছিল। এবং এই বৃষ্টির সুরেই তারা দুজনেই না বলেও বুঝতে শুরু করেছিল যে এই রাত শুধু তাদের ব্যথা ভাগ করে নেওয়ার রাত নয়, এটি এক নতুন গল্পের প্রথম নিঃশ্বাস। রাতের শেষ কখন হলো এবং সকালের শুরু কখন হলো, সেই অনুভূতি না চিত্রার ছিল না মোহনের। যেমন সময় নিজেই তাদের জন্য থেমে গিয়েছিল এবং একটি অনবদ্য গল্পে ঢেলে দেওয়ার সুযোগ দিচ্ছিল। কিন্তু যখন সূর্যের প্রথম সোনালি রশ্মি জানালা দিয়ে ভিতরে এলো, তখন তা ঘরের প্রতিটি কোণকে কেবল আলোকিত করছিল না, তা তাদের দুজনের মুখে নেমে আসা রাতের কোমলতাকে উজ্জ্বল করে তুলছিল। চিত্রা ধীরে ধীরে উঠল এবং সেই সহজতা নিয়েই চা বানাতে চলে গেল, যেন এটি রোজকার একটি ছোট কাজ। উনুন থেকে ওঠা ভাপ, কাপের হালকা আওয়াজ এবং তার পদক্ষেপে সেই শান্ত আপনত্ব ছিল যা অজান্তেই তওকে ঘর হবার অনুভূতি দিয়ে দিত। মোহন চায়ের কাপ হাতে নিল, একটি লম্বা চুমুক দিল, এবং সেই উষ্ণতা যেন তার ভেতর পর্যন্ত এক শেষ শান্তি পৌঁছে দিল। সে নরম হেসে বলল, এবার আমাকে যেতে হবে, কেউ দেখে ফেললে আপনার সম্পর্কে ভুল কথা রটাবে। তার কথা সরাসরি ছিল, কিন্তু তাতে এমন একটি দায়িত্ববোধ ছিল যা চিত্রাকে না চাইতেই ভেতর থেকে ছুঁয়ে গেল। সে চা রাখতে রাখতে বলল, এত সকালে কোথায় যাবে?
পাংচারের দোকানও এখনো বন্ধ থাকবে। তার সুরে কোনো জোর ছিল না, তবে সেই চিন্তা অজান্তেই তার চোখে নেমে এসেছিল, যেন সে নিজেও চায় না যে এই মুহূর্তটি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। মোহন দরজা পর্যন্ত পৌঁছাল, কিন্তু বাইরে যাওয়ার আগে সে থেমে গেল। সেই থামার মধ্যে একটি দ্বিধা ছিল, একটি আকাঙ্ক্ষা ছিল, এবং হয়তো একটি অনবদ্য আশাও। সে মৃদু আওয়াজে বলল, একটি সাহায্য করতে পারবে? পাংচার ঠিক করানোর জন্য 50 টাকা দরকার। ফিরে আসব, সত্যি বলছি। থিতরা শুধু তাকে দেখতেই রইল। তারপর যেন তার ভেতর থেকে কোনো পুরনো ভয়, পুরনো সংকোচ নিজেই সরে গেল। সে ভেতরে গেল, টাকা নিয়ে এলো এবং মোহনের তালুতে রেখে দিল। তার স্পর্শে কোনো ঝগড়া, কোনো সন্দেহ ছিল না, শুধু একটি বিশ্বাস ছিল, এমন একটি বিশ্বাস যা সে সাধারণত কোনো অপরিচিতকে দিত না। কিন্তু আজ সে দিল। এটাও কি জিজ্ঞাসা করার কথা? সে হেসে বলল, আর সেই হাসিতে বহু বছর ধরে চেকে রাখা একটি কোমলতা তার পুরো সত্যতার সাথে বাইরে ঝলকে উঠল। মোহন তার চোখের দিকে গভীরভাবে তাকাল, হয়তো প্রথমবারের মতো এত স্পষ্ট, এত খোলাখুলি। তারপর তার ঠোঁট থেকে এমন কিছু বেরোল যা সে নিজেও বলার ইচ্ছা রাখত না, কিন্তু তার হৃদয় তাকে বলতে বাধ্য করল, আমি ফিরে আসব। টাকা দিতে নয়, কিছু মুহূর্ত চুরি করতে। চিত্রা কিছু বলল না, কিন্তু তার চোখে যে হালকা নরম আলো ফুটে উঠল তা যে কোনো শব্দের চেয়ে বেশি কথা বলে দিল। সে আলো বলছিল যে বিদায় শুধু কয়েক ঘন্টার জন্য নয়, এটি এমন একটি সম্পর্কের শুরু যাকে দুজনেই এখনো নাম দেয়নি, কিন্তু দুজনেই অনুভব করছিল। মোহন বাইরে বেরিয়ে এলো। রাস্তায় বৃষ্টি এখনও তাজা ছিল, বাতাসে রাতের আর্দ্রতা বাকি ছিল। সে বাইকের দিকে এগিয়ে গেল, এবং যেই সে রাস্তায় নামল, বাতাস তার চারপাশে এক নতুন সকালের সুবাস বয়ে দিতে লাগল। কিন্তু চিত্রার ঘরে তার আওয়াজ, তার হাসি, তার সারল্য, তার শব্দ, সব যেন দেয়ালে বাতাসে তার হৃদয় কোথাও থমকে গেল, যেন সে যায়নি, যেন তার উপস্থিতি সেখানেই রয়ে গেল। সেই ছোট্ট ঘরের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কোণে, প্রতিটি স্পন্দনে। আর এইভাবে তাদের অনবদ্য গল্পের প্রথম অধ্যায় এক নতুন দিনের আলোয় চুপচাপ নথিভুক্ত হয়ে গেল। মোহন গ্রামে তো ফিরেই এসেছিল, কিন্তু তার মন যেন সেখানেই আটকে ছিল। চিত্রার ছোট্ট ঘরে, সেই বৃষ্টির রাতে, সেই অনবদ্য আপনত্বে। কিন্তু ঘরের চৌখাটে পা রাখতেই সে অনুভব করল যে এখানেও অনেক কিছু তার জন্য অপেক্ষা করছে। যখন সে বাড়ি পৌঁছাল, তখন পরিবেশ কিছুটা আলাদা ছিল, যেন বাতাসে কোনো অনবদ্য উদ্বেগের ছোলা ছিল। তার মা দরজায় দাঁড়িয়েছিলেন, চোখে এমন অস্থিরতা যেন তার ছেলে নয়, তার কোনো অংশ দেরি করে বাড়ি ফিরছিল। বাবার নীরবতা আরও গভীর ছিল, তার চোখে সেই না বলা প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল, কোথায় ছিলি এত রাত? মোহন ভেতরে এসেই মাকে দেখল, এবং তিনি কিছু না বলে শুধু তাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গন একটি মায়ের ভয়, তার স্নেহ এবং তার স্বস্তি সব একসাথেই বলছিল, বেটা, কোথায় রয়ে গিয়েছিলি তুই? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। তার আওয়াজ কাঁপছিল বটে, কিন্তু তাতে যে আপনত্ব ছিল তা মোহনের ঠান্ডায় জমে যাওয়া মনকে গলানোর জন্য যথেষ্ট ছিল। মোহন ধীরে ধীরে সব কিছু বলল, বৃষ্টি ভেজা রাত, পাংচার হওয়া বাইক, পকেটে ফুরিয়ে যাওয়া টাকা, ঠান্ডায় কাঁপতে থাকা তার শরীর, এবং তারপর সেই অপরিচিতা মহিলার সাহায্য। চিত্রার কথা আসতেই তার আওয়াজে এক অজানা কোমলতা নেমে এলো যা সে নিজেও বুঝতে পারছিল না। মা কথা শুনলেন, তারপর যেন চেপে রাখা নিঃশ্বাস ছাড়লেন। তার চোখে স্বস্তি ছিল, কিন্তু অভিজ্ঞতার সত্যও ছিল। বেটা, দুনিয়াতে সবাই খারাপ হয় না। ঈশ্বর ভালো মানুষদের সাথে মিলিয়ে আমাদের রক্ষা করেন, কিন্তু কার ওপর চোখ বন্ধ করে ভরসাও করা উচিত নয়। বুদ্ধিমান হওয়া জরুরি। মোহন মাথা ঝাঁকালো, কিন্তু তার হৃদয়ে অন্য কোথাও জড়িয়েছিল। তার চোখ ঘরের দেওয়ালের দিকে ছিল, কিন্তু মন সেই ছোট ঘরে, যেখানে একজন মহিলা তাকে প্রশ্ন না করে, ভয় না পেয়ে রাতভর আশ্রয় দিয়েছিলেন, যেখানে চায়ের ভাপে কোনো অপরিচিতের নয়, কোনো অনবদ্য আপনত্বের সুবাস ছিল, যেখানে তার জীবন এক রাতে বদলে যেতে শুরু করেছিল, তাকে জিজ্ঞাসা না করেই। 3 দিন ধরে সে এভাবেই অস্থির রইল। কখনো চোখ বন্ধ করলে চিত্রার মুখ সামনে চলে আসত, কখনো ক্ষেতের বাতাসে সেই একই বৃষ্টির সুবাস অনুভব করত, কখনো বই খুললে মনে হতো তার আওয়াজ শব্দগুলোর ভেতর থেকে বেরিয়ে তাকে ডাকছে। সে নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু হৃদয় অন্য কোথাও থমকে গিয়েছিল। 4র্থ দিন সন্ধে নামার সাথে সাথে অবশেষে সে মনস্থির করল, সে আবার সেখানে যাবে। 50 টাকা ফেরত দিতে নয়, অজুহাত খুঁজতে নয়, বরং সেই অনুভূতি পর্যন্ত ফিরে যেতে, যা তার জীবনে প্রথমবারের মতো তাকে কারো সাথে যুক্ত হওয়ার, কাউকে বোঝার, কারো ব্যথায় নিজের প্রতিচ্ছবি দেখার অনুভূতি দিয়েছিল। এবং হয়তো সেটা জানতে চাইছিল যে সে যা অনুভব করেছিল তা কি শুধু এক রাতের কোমলতা ছিল,
নাকি তার ভাগ্যের সেই মোড় যাকে ঈশ্বর চুপচাপ তার রাস্তায় রেখে দিয়েছিলেন? মোহন আর চিত্রার মাঝে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট নীরবতা কোনো অপরিচিতের ছিল না, বরং তাদের দুজনের মধ্যে তৈরি হওয়া সেই অদৃশ্য সম্পর্কের ছিল, যা কোনো নামের দাবি করে না, শুধু অনুভব করা যেতে চাইছিল। চিত্রা ধীরে ধীরে নোটগুলো তার আঙুলে চেপে ধরল, যেন সেগুলো শুধু কাগজে টুকরো নয়, বরং কারো হৃদয়ের স্পন্দনের প্রমাণ। সে সেগুলোর দিকে তাকাতে তাকাতে ফিসফিস করে বলল, আপনি এতদিন ধরে সামলে রেখেছিলেন। মোহন হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কোথাও না কোথাও লুকিয়ে থাকা অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল। সে মৃদু আওয়াজে বলল, কখনো ছুঁড়ে ফেলতে পারিনি, প্রতিবার চেষ্টা করেছি, কিন্তু যখনই পকেটে হাত যেত মনে হতো যেন আপনি বলছেন, সামলে রেখো, আমি ফিরে এসে নেব। চিত্রার চোখের পাতা ঝুঁকে গেল। সে সেই নোটগুলো বুকের কাছে রাখল, যেন কোনো অমূল্য উপহার। কিছু মুহূর্ত ধরে দুজনের নিঃশ্বাস একই সন্ধে চলতে রইল। বাতাসে এমন এক নরম নীরবতা ভেসে বেড়াচ্ছিল, যা কোনো প্রকাশের চেয়ে অনেক বেশি প্রতিধ্বনিত হচ্ছিল। অবশেষে চিত্রা ধীরে ধীরে দরজা আরও খুলে দিল, যেন সেই দরজার সাথে হৃদয়ের কোনো বন্ধ জানালাও খুলে গিয়েছিল। সে মোহনকে ভেতরে আসার ইশারা করল না, তবে তার চোখ বলছিল যে সে এবার তাকে আটকাতে চায় না। মোহন চৌকাঠেই দাঁড়িয়ে রইল, যেন সে সেই সম্পর্কের মর্যাদা এবং তার নৈকট্য দুটোকেই বাঁচিয়ে রাখতে চাইছিল। কেমন আছেন আপনি? চিত্রা জিজ্ঞেস করল, কিন্তু তার স্বরে সাধারণ প্রশ্নের মতো কিছু ছিল না। এটি জিজ্ঞাসা করা হয়নি, এটি অনুভব করা হয়েছিল। মোহন বলল, ভালো ছিলাম, তবে আজ ভালো আছি। হয়তো এই জন্য যে 6 মাসের একটি অসম্পূর্ণ গল্প আজ আপনার সামনে এসে পূর্ণ হবার চেষ্টা করছে। চিত্রা প্রথমবারের মতো তার চোখে কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা ছাড়া সোজা তাকাল। সেই দৃষ্টিতে একজন নারীর অপারগতা ছিল না, বরং এমন একটি আত্মার ক্লান্ত ঝলক ছিল, যাকে অবশেষে কারো শব্দ, কারো উপস্থিতি ছুঁয়েছিল। এবং সেই মুহূর্তেই দুজনেই অনুভব করল যে সেই বৃষ্টির রাতে যে সম্পর্কটি কেবল একটি সংযোগ ছিল, তা এখন নিয়তি হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে, শান্ত, স্থির এবং গভীর। সমাজের আঙুলগুলো যত দ্রুত ওঠে তত ধীরে কোনো হৃদয়কে ভাঙে। এবং সেই দিন, সেই সকালেই চিত্রার দরজায় একটি অদেখা বোঝা এসে বসল। জানালার বাইরে দাঁড়ানো সেই প্রতিবেশী কিছুক্ষণ ধরে দরজাটিকে দেখছিল, যেন তার চোখ এমন কিছু দেখে ফেলেছে যাকে এখন পুরো গ্রামকে দেখানো সে তার ধর্ম মনে করে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে গলিগুলোতে ফিসফিস শুরু হয়ে গেল, মৃদু কিন্তু বিষাক্ত, শান্ত কিন্তু আঁচড় কেটে যাওয়া। সন্ধে নাগাদ পুরো গ্রাম কথা বলছিল। কেউ বলল, এত তাড়াতাড়ি কোনো সম্পর্ক তৈরি হয় নাকি? কেউ চোখ ছোট করে বলল, আগেও একা থাকে, এখনও একা আছে, এমন ঘর থেকে দূরত্বই ভালো। আর কিছু লোক তো শুধু মজা নেওয়ার জন্য কথা উস্কে দিচ্ছিল, এটা না বুঝে যে কারো অতীত, কারো ব্যথা এবং কারো সম্মান খেলনা হয় না। মোহনও খবর পেল। কেউ তাকে রাস্তায় থামিয়ে মজা করে বলল, কয়েকদিন ধরে তুই স্কুল থেকে বেরিয়ে ওদিকে যাচ্ছিস, কি ব্যাপার মোহন? মোহন কোনো উত্তর দিল না। সে জানত যে ছাতার নিচে বাড়িয়ে বৃষ্টিকে আটকানো যায়, কিন্তু মানুষের জীব কোনো আবহাওয়ার মতো থামে না। সে চুপচাপে গিয়ে গেল, কিন্তু তার পদক্ষেপে সেই সহজতা আর ছিল না যা আগে থাকত। এক অনবদ্য অস্থিরতা তার সাথে চলছিল। কোথাও যেন এই কথাগুলো চিত্রার কাছে পৌঁছায়নি, কোথাও যেন সে ঘাবড়ে না যায়, কোথাও যেন তার দুনিয়া আবার ভেঙে না যায়। ওদিকে চিত্রার ঘরে পরিবেশ বদলে গিয়েছিল। সারাদিন দরজায় কড়া নাড়া হয়নি, কিন্তু দৃষ্টি বারবার তার জানালার দিকে এসে ধাক্কা খাচ্ছিল। চিত্রা অনুভব করল যে লোকেরা তাকে দেখতে নয়, যাচাই করতে আসছে, যেন তার জীবন কোনো আদালতে চেয়ারে বসে আছে এবং প্রতিটি পথিক বিচারক হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় সে উঠোনে বসেছিল। হাতে সেই পুরনো কাপড় ছিল যা সে সেলাইয়ের জন্য প্রস্তুত করছিল, কিন্তু আঙুলগুলো কাঁপছিল। তার মন কাজে ছিল না। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল এবং আবার ফিরে আসছিল। সে মনে মনে বলছিল, আজ হয়তো সে আসবে না, হয়তো সেও কিছু শুনে থাকবে। কিন্তু মোহন এলো। উঠোনের দিকে বাড়তে থাকা তার পদক্ষেপে দ্বিধা ছিল বটে, তবে সাহস তার চেয়ে বড় ছিল। সে দরজায় কড়া নাড়ল না আজ, শুধু ধীরে করে ডাকল, চিত্রা। চিত্রা চোখ তুলে তাকাল। তার চোখে এক ভয় ছিল, যেন কেউ তার দুনিয়াকে এক ঝটকায় অস্থির করে দিয়েছে। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, সবাই বলছে, তাই না? মোহন কোনো অজুহাত দেখাল না, কোনো মিথ্যা বলল না। সে শুধু তার কাছে এসে দাঁড়াল এবং বলল, লোক কি বলে তা আমি আটকাতে পারি না, কিন্তু আমি কি অনুভব করি তা আমি বদলাতে পারি না।
আর তাই আমি তোমাকে বলতে এসেছি। চিত্রার নিঃশ্বাস থেমে গেল। বাইরে গুলিতে তখনও ফিসফিস ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের কোনো শক্তি ছিল না। কারণ সত্য বলা সহজ নয়, এবং মোহন প্রথম মানুষ ছিল যে তার জীবনের সামনে দাঁড়িয়ে সত্য বলেছিল, কোনো ভয়, কোনো দ্বিধা, কোনো স্বার্থ ছাড়া। মোহন আরও বলল, যদি তোমার মনে হয় যে আমার জন্য তোমাকে কিছু সহ্য করতে হচ্ছে, তাহলে আমি দূরে চলে যাব। কিন্তু যদি তোমার মনে হয় যে আমি তোমার পাশে থাকি, তাহলে আজ বলতে হবে। কারণ লোকেরা শুধু কথা বলছে না, তারা তোমার হৃদয়ে আঘাত করছে। চিত্রার গলা ভরে এলো। সে সেই 6 মাসের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি চায়ের সুবাস, প্রতিটি নীরবতা, প্রতিটি সান্ত্বনা স্মরণ করতে লাগল। তার মনে হলো যে জীবনে প্রথমবারের মতো কেউ তাকে বোঝা নয়, মানুষ মনে করছে। এবং সেই মুহূর্তে সে মোহনের দিকে তাকিয়ে বলল, কোনো ঝড়কে ভয় পেয়ে আমি তোমাকে হারাতে চাই না। সেই শব্দগুলো পড়ার সাথে সাথে বাতাসের ভার হালকা হয়ে গেল। বাইরে যতই ঝড় চলুক না কেন, সেই ছোট্ট উঠোনে এমন এক শান্তি নেমে এলো যাকে কোনো গুজব ছুতেও পারত না। যখন এই কথা মোহনের কানে পৌঁছালো, তখন তার মুখ শক্ত হয়ে গেল। তার চোখে এক নীরবে জ্বলতে থাকা আগুন ছিল। সে জানত, কিন্তু এখন সে চুপ রইলে সেই মহিলা যাকে সে প্রথম রাতে বৃষ্টির ঠান্ডা থেকে বাঁচিয়েছিল, আজ সমাজের ঠান্ডা কথায় ভেঙে পড়বে। সে সেই সন্ধ্যায় চিত্রার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। কিন্তু এবার তার চোখে কিছু অন্যরকম ছিল। একটি সংকল্প, একটি সিদ্ধান্ত, এমন একটি নীরবতা যা বলছিল যে এখন সে শুধু দেখা করতে যাচ্ছে না, বরং হয়তো কোনো বড় পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সন্ধ্যায় যখন মোহন চিত্রার বাড়ি পৌঁছাল, তখন তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তার চোখে সেই উজ্জ্বলতা ছিল যা কোনো বড় সিদ্ধান্তের আগে জন্ম নেয়। চিত্রার দরজা খুলল এবং এক ঝলকেই বুঝে গেল, আজ মোহনের পুরনো দ্বিধা নয়, কোনো নতুন সাহস দাঁড়িয়ে আছে তার সামনে। মোহন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আসল কথা এলো। তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে লুকিয়ে থাকা সংকল্প পাথর কাটতে পারত। এবার এই আসা যাবার সিলসিলা এভাবে চলবে না, সে বলল। লোকেরা কথা রটাতে শুরু করেছে, এবং আমি চুপ থেকে আপনাকে ভেঙে পড়তে দেখতে পারি না। চিত্রার নিঃশ্বাস হালকাভাবে আটকে গেল। সে এক ধাপ পেছনে সরল, চোখের পাতা নামালো এবং খুব ধীরে জিজ্ঞেস করল, তো তারপর? মোহন তার চোখে গভীরভাবে তাকালো। সেই দৃষ্টি কোনো মিথ্যে লুকাতে পারত না। কেননা আমরা দুজনে এই সম্পর্ককে একটা নাম দিই। সে থামল এবং তারপর পুরো সম্মান ও স্পষ্টতার সাথে বলল, বিয়ের নাম। চিত্রার ঠোঁট কেঁপে উঠল। তার চোখে হঠাৎ ধোঁয়াশা ভরে এলো। তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে মাথা নিচু করল, যেন নিজের ভেতরে চলা ঝড়কে সামলাচ্ছিল। ধীরে করে বলল, তোমার মা বাবা কি আমাকে মেলে নেবেন? আমি তোমার চেয়ে বয়সে বড়, ডিভোর্সি এবং একা। তার আওয়াজে ভয় ছিল না, শুধু সেই সত্য ছিল যার বোঝা সে বছর ধরে বহন করে আসছিল। মোহন এক মুহূর্ত নষ্ট না করে তার হাত ধরে নিল। তার ধরনে কোনো যুবকের অস্থিরতা ছিল না, বরং একজন পুরুষের ভরসা, একজন সঙ্গীর স্থায়িত্ব এবং একজন মানুষের সত্যতা ছিল। আমি সব বলে দিয়েছি এবং তারা শুধু একটি কথাই বলেছেন, যদি তুই খুশি থাকিস তাহলে আমরাও খুশি। চিত্রার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু এই জল সেই পুরনো ব্যথার ছিল না, যা তাকে বছরের পর বছর ধরে কষ্ট দিচ্ছিল। এই জল ছিল কোনো গভীর শান্তির, যেমন জীবনের লম্বা রাতের পর প্রথমবারের মতো সকালের রোদ স্পর্শ করে। সত্যি? সে ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি এইসব করতে পারবে? মোহন হাসল, এমন একটি হাসি যাতে প্রতিশ্রুতিও ছিল এবং প্রেমও। যে মানুষটি বৃষ্টি সেই রাতে আমাকে ঠান্ডা থেকে বাঁচিয়েছিল, আমি তাকে সারা জীবন একাকিত্ব থেকে বাঁচাব। সময় ডানা মেলে উড়ে গেল। মাত্র কয়েক সপ্তাহ পর গ্রামের গলিগুলোতে হালকা ঢোলের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। লোকেরা জড়ো হলো, কিন্তু এটি কোনো জমকখালো বিয়ে ছিল না। না বড় মণ্ডপ, না ভারী সাজসজ্জা, না খ্যাতির কোলাহল। শুধু সারল্য ছিল, এবং সেই সারল্যের মধ্যে লুকিয়েছিল এক গভীর, শান্ত, সত্যিকারের ভালোবাসা। দুটি মানুষ যাদের জীবন টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিল, আজ একে অপরের অসম্পূর্ণ অংশগুলোকে জুড়তে যাচ্ছিল। গ্রামবাসীরা দেখছিল, কেউ অবাক হল, কেউ হেসে মাথা নাড়ল, কেউ মনে মনে দোয়া দিল।
এবং সেই ছোট ঘরের সামনে যেখানে এক রাতে বৃষ্টিতে ভেজা মোহন আশ্রয় চাইতে এসেছিল, সেই ঘর থেকেই আজ এক নতুন গল্প শুরু হতে যাচ্ছিল। এমন একটি গল্প যেখানে না বয়স মাইনে রাখত, না অভিজ্ঞতার ক্ষত, না দুনিয়ার কথা, কেবল একটা জিনিস মাইনে রাখত, দুটি হৃদয়ের নিঃস্বার্থ আপনত্ব। মন্দিরের প্রাঙ্গণে হালকা বাতাস বইছিল, প্রদীপের শিখা কাঁপছিল এবং তার আলোতে মোহন আর চিত্রার মুখ কোনো নতুন ভোরের মতো জ্বলছিল। 7টি পাক শুরু হলো, প্রথম পাক, দ্বিতীয়, তৃতীয়, এবং প্রতিটি পাকের সাথে দুটি ভানা জীবন একসাথে জুড়ছিল। চিত্রার হাত মোহনের হাতে ছিল, সেই হাত যা কখনো ভয়ে কাঁপত, আজ তাতে কোনো দ্বিধা ছিল না। দুজনের তালুর মাঝে এখন শুধু একটি ভরসা ছিল, একটি প্রতিশ্রুতি ছিল সাথে থাকার, জীবনের প্রতিটি রোদ বৃষ্টিতে একে অপরের হাত ধরে থাকার। মোহনের মা বাবাও সেখানেই ছিলেন। শুরুতে তাদের মুখে হালকা দ্বিধা ছিল, যেন তারা এই নতুন সম্পর্ককে পরীক্ষা করছিল। কিন্তু যে মুহূর্তে তারা চিত্রার চোখে তাদের ছেলের জন্য সেই আপনত্ব দেখল, সেই সত্যতা দেখল যা না বলেও হৃদয়ে নেমে আসে, সেই মুহূর্তে তাদের মুখে হাসি ফুটে উঠল, যেন তারা মনে মনে বলে দিয়েছেন যে হ্যাঁ, এই মেয়েটি আমাদের ছেলের জীবন পূর্ণ করবে। পণ্ডিত মন্ত্র পড়তে শুরু করলেন। সপ্তপদী মন্ত্রগুলোর মাঝে মোহন চোখ বন্ধ করল এবং সেই মুহূর্তে তার মনে পড়ল সেই ঝড়ো রাত, সেই বৃষ্টি, সেই ঠান্ডা এবং সেই অচেনা দরজা যা তার জন্য খুলেছিল। আজ সেই একই দরজা তার জীবনের ঘর, তার গন্তব্য হচ্ছিল। পাক পুরো হল, মঙ্গলসূত্র বাঁধা হল, সিঁদুরের রেখা তার কপালে ঝলকে উঠল এবং সেই মুহূর্তেই দুজনের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল। বিয়ের পর যখন মোহন ও চিত্রা গ্রামে ফিরল, তখন কিছু চোখ এখনও সন্দেহ নিয়ে দাঁড়িয়েছিল, কিছু ঠোঁট এখনও ফিসফিস করছিল, ও তো ওর চেয়ে বড়, ডিভোর্সি, কিভাবে সামলাবে? কিন্তু মোহন এখন আগের মোহন ছিল না। সে সবার সামনে দাঁড়ালো, ভিড়রে চোখে চোখ রেখে বলল, যে আমাকে বৃষ্টিতে ঠান্ডা থেকে বাঁচিয়েছে, আমি তাকে সারা জীবন একাকিত্ব থেকে বাঁচাবো। এবং যদি কারো আমাদের সম্পর্ক নিয়ে সমস্যা থাকে, তবে সমস্যা আমাদের সম্পর্কে নয়, আপনাদের চিন্তাভাবনায়। কিছুক্ষণের জন্য চারপাশে নীরবতা নেমে এলো। তারপর না জানি কোথা থেকে হাততালির এক ঢেউ উঠল এবং পুরো পরিবেশে ছড়িয়ে পড়ল। মানুষের মুখে লজ্জা এবং আপনত্ব দুটোই নেমে এলো। প্রশ্ন শেষ হয়ে গেল এবং সেই প্রশ্নগুলোর জায়গা দোয়ায় ভরে গেল। ধীরে ধীরে জীবন ট্র্যাকে ফিরতে শুরু করল। মোহন আর চিত্রা স্কুলের কাছে একটি ছোট ঘর নিল। ছোট ঘর, কিন্তু তার প্রতিটি কোণে শান্তির প্রদীপ জ্বলত। সকাল শুরু হতো চিত্রার ওড়না হালকা বাতাসে উড়ে যাওয়া দিয়ে। তার হাতে স্কুলের বই থাকত। ঘরে মোহন চা বানাত এবং হেসে বলত, তাড়াতাড়ি এসো, আমি তোমার পছন্দের আলুর পুরি বানাবো। সন্ধ্যা আরও মনোরম হতে লাগল। 2 কাপ চা, খোলা জানালা এবং বাইরে বাচ্চাদের হাসি। ধীরে ধীরে এই ছোট ছোট খুশিগুলো তাদের দুনিয়াকে পূর্ণ করে দিল। সময় কাটতে থাকল এবং তারপর একদিন, যেদিনকে হয়তো ভাগ্য নিজেই সোনার অক্ষরে লিখেছিল, চিত্রা একটি ছেলের জন্ম দিল। মোহন প্রথমবারের মতো ছেলেকে কোলে নিয়ে কেঁদে ফেলল। তার চোখে কোনো দুর্বলতা ছিল না, শুধু সেই আনন্দ ছিল যা একটি অসম্পূর্ণ জীবনকে হঠাৎ পূর্ণ করে তোলে। চিত্রা বিছানায় শুয়ে হাসছিল, তার মুখে সেই শান্তি ছিল যে লম্বা সফরের পর কোনো যাত্রী বাড়ি ফিরে পায়। মোহন তার কপালে হালকা চুমু দিল এবং বলল, এবার সত্যিই সব পূর্ণ হয়ে গেল। এবং সেই মুহূর্তে সেই ছোট ঘরে 3টি স্পন্দনের তালে একটি পুরো পরিবার জন্ম নিয়েছিল। চিত্রা যখন তার নবজাতক সন্তানকে প্রথমবারের মতো কোলে তুলে নিল, তখন তার চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল। সেই জল দুঃখের ছিল না, বরং সেই লম্বা সফরের পর পাওয়া স্বস্তির ছিল। যেখানে সে যতটা হারিয়েছিল, এখন তার চেয়ে অনেক বেশি পেয়েছিল। সে মোহনের দিকে তাকালো। সেই দৃষ্টিতে প্রশ্ন নয়, শুধু কৃতজ্ঞতা ছিল। ধীরে করে বলল, এই বাচ্চা নয়, এই আমাদের ভাগ্যের হাসি। মোহন ছেলেকে কোলে ওঠালো, তার ছোট্ট আঙুলগুলো নিজের আঙুলের উপর অনুভব করল এবং হাসতে হাসতে বলল, হ্যাঁ, এবার আমাদের জীবনের প্রতিটি অপূর্ণতা পূর্ণ হয়ে গেল। তার আওয়াজে গর্ব ছিল, আপনত্ব ছিল এবং সেই শান্তি ছিল যা মানুষ শুধু নিজের পরিবারকে দেখে অনুভব করে। দিন কাটতে থাকল। মোহন যখন ক্ষেত থেকে ফিরত এবং উঠোনে তার ছেলেকে মাটিতে খেলতে দেখত, তখন তার চোখে এক অদ্ভুত শান্তি নেমে আসত। তার মনে হতো যেন এই ছোট্ট শিশুটি তার সমস্ত ক্লান্তি, তার সমস্ত ব্যথা চুপচাপ নিজের ভেতরে জড়ো করে নিয়েছে। এবং যখন চিত্রা তার ছেলেকে কোলে বসিয়ে তাকে বই পড়াত, তার ছোট ছোট প্রশ্নে হাসত, তখন তার ভেতরে সেই শূন্যতাও ভরে যেত যা বছরের পর বছর ধরে তাকে ভেতরে ভেতরে ভাঙছিল। তার মনে হতো যেন তার ভেঙে যাওয়া দুনিয়ার সব ছড়ানো টুকরোগুলো আবার একে অপরের সাথে জুড়ে গিয়েছে।
সময় ধীরে ধীরে তাদের ক্ষতগুলোর ওপর মলম হয়ে বসল। চিত্রার চোখে সে উদাসীনতা আগে একটি ছায়া হয়ে থাকত, তা এখন হাসিতে বদলে গিয়েছিল। মোহনের হাসি এখন ছেলে মানুষই ছিল না, তাতে দায়িত্বের গভীরতা ছিল। সেই পরিবারের প্রতিশ্রুতি ছিল যাকে সে মন থেকে আপন করে নিয়েছিল। আর আজ যখন দুজনেই পেছন ফিরে সেই বৃষ্টির রাত্রিকে স্মরণ করে, তখন শুধু একটি কথাই মনে আসে, যে যদি সেই রাতে দরজা বন্ধ করে দেওয়া হতো, তবে হয়তো জীবনের সমস্ত জানালা চিরতরে বন্ধ হয়ে যেত। কারণ সেই রাত, সেই বৃষ্টি, সেই কড়া নাড়া তাদের জীবনের সবচেয়ে বড় দোয়া ছিল। সেটাই দুটি ভাঙা হৃদয়কে মেলালো, দুটি একা রাস্তাকে একটি গন্তব্য দিল, এবং দুটি জীবনকে একটি সুন্দর গল্পে বদলে দিল। এবং বন্ধুরা, এই গল্পটি শুধু মোহন আর চিত্রার নয়, এই গল্পটি মানবতার, বিশ্বাসের, করুণার। এটি শেখায় যে কোনো মানুষের মূল্য তার বয়স, তার পরিস্থিতি বা সমাজের তৈরি করার সীমা দিয়ে নির্ধারিত হয় না। মানুষের মূল্য নির্ধারণ করে তার মানবতা, তার উদ্দেশ্য এবং তার বোঝাপড়া। কখনো কখনো জীবনে একটি ছোট্ট সিদ্ধান্ত, একটি খোলা দরজা, দেওয়া 50 টাকা বা কোনো অপরিচিতের সাহায্য পুরো জীবন বদলে দিতে পারে। তো বন্ধুরা, ভাবুন, যদি আপনার দরজায়ও একদিন কোনো অপরিচিত ব্যক্তি সাহায্য চেয়ে করা নাড়ে, তাহলে কি আপনি সেই সাহস দেখাতে পারবেন যা চিত্রা দেখিয়েছিল? আপনি কি কারো জীবনে আলো হতে পারবেন? আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই লিখুন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনার জন্য এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া, জীবন শেখানো সত্যিকারের গল্প আনতে থাকি। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।